আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাইয়ে চলছে বিশেষ কমিটি সভা। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি সহ গ্রহণযোগ্যগুলো পাশ করবে পার্লামেন্ট, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে আটক করেছে ডিবি। হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে আইএমএফ প্রতিনিধি দলের বৈঠক, অর্থনৈতিক সংস্কার কিস্তি ছাড় নিয়ে আলোচনা। ক্রিপ্টোকারেন্সির নতুন ঝুঁকি স্টেবল কয়েন, লেনদেন হচ্ছে মার্কিন ডলারের প্রচলিত রেটে, রেমিটেন্স পাঠাতে ব্যবহার হলেও নেই কোনো নজরদারি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই বাছাই করতে ১৪ সদস্যের বিশেষ কমিটির বৈঠক চলছে জাতীয় সংসদ ভবনে। বৈঠকে যোগ দেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি বহাল রাখবে সরকার। জানান, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ তা পাশ করা হবে, কিছু অধ্যাদেশে সংশোধন এনে পাশ করা হবে, এছাড়া বাকি অধ্যাদেশের বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ২ এপ্রিলের মধ্যে ১৩৩ অধ্যাদেশের বিষয়ে প্রতিবেদন জমা দেওয়া হবে। গত ১ মাসে এই বিষয়ে হোমওয়ার্ক করা হয়েছে বলেও জানান তিনি। বলেন, অধ্যাদেশ বাস্তবায়নে জুলাই আকাঙ্ক্ষা এবং সংবিধান উভয়ই গুরুত্বপূর্ণ, তবে যে কোনো প্রশ্নে সরকার সাংবিধানিকভাবে এগিয়ে যাবে বলে জানান আইনমন্ত্রী। জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, সংবিধান পরিপন্থী বা জনগণের স্বার্থের বিরুদ্ধে যায় সেসব অধ্যাদেশের বিষয়ে সুপারিশ করবে না জামায়াত। যেগুলো বিগত ফেসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে। এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। বৈঠক ছিল ১৩৩টা অধ্যাদেশকে যাচাই বাছাই করার জন্য সংসদ একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে। আমরা সেই কমিটি বসেছিলাম, যাচাই বাছাই করছি। ২ তারিখের মধ্যে রিপোর্ট তৈরি করবো, এতটুকু রোশনা। অনেক বিষয় জানা গেল তিতুমির, এবং সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত আসলে কনক্রিট যে আলোচনা, সেই আলোচনা শেষ হয়নি। আগামীকালও দুপুর ২টা নাগাদ সেই আলোচনা চলবে। মূলত আজকে ১৩৩টি যে অধ্যাদেশ রয়েছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সময়ের প্রয়োজনে যে অধ্যাদেশগুলো করা হয়েছিল, সেগুলো আইনি পরিণত করার জন্য, সংশোধন করার জন্য, সেগুলো মূলত আজকের যে সংসদীয় বিশেষ কমিটি, সেই বিশেষ কমিটি প্রথম বৈঠক করেছেন এবং সেখানে ২৭টি বিষয় মূলত আজকে আলোচনা হয়েছে। তার মধ্যে ২২টি বিষয় কমিটি ঐক্যমত পৌঁছেছে এবং বাকি যেই 5টি বিষয়, যেখানে গুম খুনের বিষয় রয়েছে, সংসদ সচিবালয়ের বিষয় রয়েছে, পুলিশ কমিশনের বিষয় রয়েছে, এইসব বিষয় নিয়ে কেউ কোনো সদস্য ভিন্ন মত দিয়েছেন বা দ্বিমত পোষণ করেছেন। সেসব নিয়ে আগামীকাল আলোচনা হবে। এর বাইরে বাকি যেই অধ্যাদেশগুলো রয়েছে, সেসব অধ্যাদেশগুলো নিয়ে আগামীকাল এবং পরশু আলোচনা করা হবে। ২ তারিখের আগে, অর্থাৎ 2 তারিখেই মূলত ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে একটি সার্বিক প্রতিবেদন তৈরি করবে এই সংসদীয় কমিটি, যেটি সংসদে উত্থাপন করা হবে। এরপর সেটি সংসদে থেকে আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য যাবে। এবং আপনি জানেন যে আসলে এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় জুলাই যারা যোদ্ধা রয়েছেন তাদের দায় মুক্তির জন্য একটা অধ্যাদেশ করা হয়েছিল। এই আজকের এই বৈঠক থেকে সেই বিষয় একেবারে ঐক্যমত হয়েছে, অর্থাৎ সেই অধ্যাদেশটি আইনে পরিণত করা হচ্ছে। এতে করে যারা জুলাই যোদ্ধা, যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আরও কয়েকটি আইন অধ্যাদেশ রয়েছে, যেমন মানবাধিকার বিষয়ক অধ্যাদেশ রয়েছে। সেই সঙ্গে আরও বেশ কিছু জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ রয়েছে, যেগুলো বিষয়ে আজকে আলোচনা হয়েছে। যদিও একেবারেই স্পষ্ট করে বা সুনির্দিষ্ট করে অধ্যাদেশগুলো সম্পর্কে যারা সংসদ সদস্য ছিলেন বা কমিটির সদস্য ছিলেন, তারা বলতে চাননি। তারা বলছেন যে এর মধ্যে 20 থেকে 22টি বিষয়ে তারা ঐক্যমত পৌঁছেছেন, বাকিগুলোর বিষয়ে আলোচনা হয়নি। এর বাইরে আরও যে 5টি বিষয়, সেসব বিষয় নিয়ে দ্বিমত পোষণ করেছেন। এর বাইরে আগামীকাল যে বৈঠক, পরশুদিনও বৈঠক রয়েছে, সেই বৈঠকে ধারাবাহিকভাবে এই অধ্যাদেশগুলো নিয়ে আলোচনা হবে এবং অনেক অধ্যাদেশ রয়েছে যেগুলো সময়ের প্রয়োজনে অন্তর্বর্তীকালীন সরকার করেছিলেন, যেগুলো এরই মধ্যে তার কার্যকারিতা হারিয়েছে। 1-11-এর সময় আলোচিত সেনা কর্মকর্তা এবং সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ডিবি। আর এই বিষয়ে এই মুহূর্তে ব্রিফ করছেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতির চিন্তানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। ধন্যবাদ। না, তার বিরুদ্ধে তো ওয়ারেন্ট আছে, প্লাস আমার কাছে তো তদন্তাধীন মামলা আছে। আমার মামলা, সে আমার কাছে যে এটা মানব পাচারের মামলা, এটা উনি 3 নম্বর এজাহারভুক্ত আসামি।
মোট 101 জন আসামি আছে, তার বিরুদ্ধে তার মধ্যে উনি হচ্ছে 3 নম্বর এজাহারভুক্ত আসামি। তা আমরা অনেকদিন হলেই করতেছি গ্রন্থাগার, আমরা সকলের সহযোগিতায় গতকাল নিশ্চিত হয়েছি যে উনি বাড়িধারায় ওনার বাসায় অবস্থান করতেছে। সেখান থেকে যে ডিবি টিম, গুলশান এবং ক্যান্টনমেন্ট থানার অন্যান্য টিম সহ আমরা তাকে যে নিয়ে এসেছি। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করেছেন আইএমএফ প্রতিনিধি দল। এ সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং আইএমএফ এর ঋণের কিস্তি এবং শর্ত নিয়ে আলোচনা করেছেন তারা। বৈঠকে অর্থনৈতিক সংস্কার এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়েও আলোচনা করা হয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের এশিয়া এবং প্যাসিফিক বিভাগের পরিচালক কৃষ্ণ শ্রীনিবাস আইএমএফ এর প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেখানে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং অর্থ উপদেষ্টা রশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নিয়েছেন। বৈঠকে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক অর্থনীতি নিয়েও আলোচনা করা হয়। এ সময় জ্বালানি পরিস্থিতি নিয়েও কথা বলেছেন তারা। বৈঠক শেষে অর্থমন্ত্রী বলেছেন যে আইএমএফ এর ঋণ ছাড়ের বিষয়ে এপ্রিলে ওয়াশিংটনে বৈঠকে বিস্তারিত আলোচনা করা হবে। ক্রিপ্টোকারেন্সির বাজারে নতুন সেলিব্রিটি স্টেবল কয়েন রেমিটেন্স পাঠাতে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই ডিজিটাল মুদ্রাটি। সেই প্রবণতা দেখা যাচ্ছে বাংলাদেশেও। তবে ঠিক কি পরিমাণ রেমিটেন্স স্টেবল কয়েনের মাধ্যমে আসছে তার সঠিক কোনো হিসেব নেই। ব্যাংকিং গবেষকরা বলছেন যে বিপদটা এখানেই, কেননা এর ব্যবহার বাড়লে প্রচলিত টাকা ক্রিপ্টোকারেন্সিতে কনভার্ট হবার ঝুঁকি আরো বাড়বে। তাই এটি নিয়ন্ত্রণে প্রস্তুত হতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। ক্রিপ্টোকারেন্সির জগতে স্টেবল কয়েনের আবির্ভাব 2014 সালে। ডিজিটাল মুদ্রাকে স্থিতিশীল করার লক্ষ্যে এটি চালু করে টিথার লিমিটেড নামের একটি মার্কিন কোম্পানি। বলা হয় এটি ডলার পেগড, অর্থাৎ এক স্টেবল কয়েনের দাম $1 সমান। মূলত ডিজিটাল কারেন্সির দাম ওঠানামা নিয়ে ব্যবহারকারীদের স্বস্তি দিতেই এই উদ্যোগ। টিথারের পর স্টেবল কয়েন প্রকল্পে নাম লেখায় যুক্তরাষ্ট্রের সার্কেল অ্যান্ড কয়েনবেস ও চীনের বাইন্যান্সের মতো ক্রিপ্টো জায়ান্ট কোম্পানি। প্রায় 2 বছর ধরে বাংলাদেশে রেমিটেন্সের গতি ইতিবাচক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝেও মার্চের প্রথম 14 দিনে এসেছে $220 কোটি। এসব অর্থ ব্যাংকিং চ্যানেলে আসার সুবাদে $34 বিলিয়ন ছাড়িয়েছে রিজার্ভ। এজন্য বাড়তি প্রণোদনাও পাচ্ছেন প্রবাসীরা। তবে চেইনালাইসিস বলছে বাংলাদেশে রেমিটেন্স পাঠাতে স্টেবল কয়েনের ব্যবহার বাড়ছে। গত 1 বছরে 2টি প্রতিবেদনে এই বিষয়ে মন্তব্য করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানটি। বলা হয় ব্যাংকিং চ্যানেলে দীর্ঘসূত্রতা এড়াতে পিয়ার টু পেয়ার নেটওয়ার্কের মাধ্যমে স্টেবল কয়েন দিয়ে দ্রুত টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। এই ক্রিপ্টো লেনদেনের সিংহভাগই হচ্ছে টিথার দিয়ে, আর সেই টাকা দেশে উত্তোলন করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে। এতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। আরেক মার্কিন প্রতিষ্ঠান টিআরএম ল্যাবস বলছে ক্রিপ্টো অঞ্চল হিসেবে বিশ্বে দাপট বাড়ছে দক্ষিণ এশিয়ার। গেল অর্থ বছরে বাংলাদেশে ক্রিপ্টোর গ্রাহকের পরিমাণ বেড়েছে প্রায় 125 ভাগ, যার বড় অংশ স্টেবল কয়েনের মতো